এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। এখানে দেখবেন যে ইন্দো প্যাসিফিক কৌশল আর হচ্ছে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক কৌশলের মধ্যে পার্থক্য কী? তো যেটা ইন্দো প্যাসিফিক কৌশল এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে প্যাসিফিক ওশনে একটা কৌশলগত পরিকল্পনা। আর এদিকে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক হচ্ছে ওই জাপানের প্রধানমন্ত্রী যে ছিল শিনজো আবে, তার একটা একটা গ্রহণ করা একটা কী বলা যায় যেটা যে প্রস্তাব, এটা হচ্ছে যা হচ্ছে পরবর্তীতে যুক্তরাষ্ট্র আর অন্য মিত্র গ্রহণ করে। তো ইন্দো প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য হচ্ছে এদিকে চীনের প্রভাব বিস্তার রোধ করা, ওদিকে হচ্ছে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা। উদাহরণ হচ্ছে কোয়াড অকাস ইন্দো প্যাসিফিক কৌশলের, আর এদিকে হচ্ছে জাপানের বিগ বি প্রকল্প হচ্ছে ওটার উদাহরণ। আচ্ছা, তো বলছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা কি? তো দেখবেন যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কিন্তু জিডিপির এরকম 60% কিন্তু তাদের এখানে আছে, জিডিপি বৃদ্ধির 60%। আর সমুদ্র অঞ্চলের 65% আছে, আর ভূমির 25% নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চল অবস্থিত। তো এটাই কিন্তু এখন পৃথিবীর যে আপনার কি যে উদীয়মান শক্তির ভরকেন্দ্র কিন্তু এটাই হচ্ছে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চল। তো এখানে চ্যালেঞ্জ কী কী? চীন ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীন এরকম যে প্রভাব, তারপর ভারসাম্য রক্ষা করা, তারপর ফরেন পলিসিতে এরকম হচ্ছে সংকট দেখা দিতে পারে, তারপর হচ্ছে স্থানীয় যুদ্ধ দেখা দিতে পারে এই অঞ্চলে। সম্ভাবনা হচ্ছে কি এখানে হচ্ছে আহ, এই আপনার প্রতিযোগিতা থেকে আপনার সবাই লাভবান হতে পারে, তারপর অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে, তারপর বাণিজ্য বাড়তে পারে, তারপর ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক, সেখান থেকে আপনি সংগঠনগুলো সুবিধা কাজে লাগাতে পারে। তো ইন্দো প্যাসিফিক কৌশল কি? এটা হচ্ছে 2007 সালে প্রধানমন্ত্রী শিনজো আবে, এটা হচ্ছে কনফ্লুয়েন্স অফ দ্য টু সি, এই শিরোনামে একটা বক্তব্য দিছিল। তো সেখানে তিনি এটা সবার আগে বলছিল। আর তারপর হচ্ছে এটা ব্যালেন্স করার জন্য আপনার হচ্ছে ওবামা হচ্ছে রিব্যালেন্সিং টু এশিয়া নামে একটা প্রকল্প নিছিল, এটা পরে ট্রাম্প আর হচ্ছে বাইডেন নিছে। তো এটাই হচ্ছে ইন্দো প্যাসিফিক কৌশলের আর কি অংশ। তারপর ইন্দো প্যাসিফিক কৌশল, তো ইন্দো প্যাসিফিক কৌশল কেন আর কি গ্রহণের কারণ, এটা হচ্ছে কারণ এই যে চীনের উত্থান ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র আইপিএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করছে। তো যেখানে হচ্ছে চীনের ইয়া কমাবে, তারা হচ্ছে চীনের যে পরাশক্তি হিসেবে আবির্ভাব এটা কমাবে তারা। তারপর হচ্ছে 1998 সালে চীনের জিডিপি ছিল আপনার $1 ট্রিলিয়ন, আর 2024 সালে সেটা এখন হয়ে গেছে 18.5 ট্রিলিয়ন হয়ে গেছে। আর বিশেষ 27% তারা উৎপাদন করে প্রোডাক্ট। তারপর হচ্ছে পণ্যের উৎপাদন করে, তারপর হচ্ছে বিশ্বের 22% খাদ্য আসে চীনের কৃষি থেকে, তো অনেক বড় কিন্তু। তারপর আদর্শ কারণ যুক্তরাষ্ট্র আর হচ্ছে ইয়ার আদর্শ দ্বন্দ্ব, তারপর ভূকৌশলগত কারণ, তারপর হচ্ছে অর্থনৈতিক আর বাণিজ্যিক কারণ, এখানে তেল রিজার্ভ আছে 12 বিলিয়ন ব্যারেল, আর গ্যাস রিজার্ভ আছে 190 ট্রিলিয়ন কিউবিক ফিট। তো এগুলো হচ্ছে আপনার, তারপর হচ্ছে বিশ্বের সমুদ্রপথের 1/3 বাণিজ্য হয় এই পথে, তো এই জন্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আরও আছে যে থুকিডাইডিস ফাঁদ, তো যেটা বলে যে হচ্ছে একটা যদি রাষ্ট্র এরকম শক্তিশালী রাষ্ট্র যদি দুর্বল হতে থাকে এবং এখন একই সময় যদি অন্য একটা ধরনের উদীয়মান শক্তি সঞ্চয় করতে থাকে, তখন এই দুটোর মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে থাকে। এটা হচ্ছে থুকিডাইডিস ফাঁদ। যেমন যে আগে দুর্বল স্পার্টার সাথে আপনার হচ্ছে উদীয়মান এথেন্সের, তারপর হচ্ছে আপনার ক্ষয়িষ্ণু ফ্রান্সের সঙ্গে আপনার উদীয়মান ব্রিটেনের যুদ্ধ হয়েছিল, এরকম আর কি। তো হান্টিংটনের মতবাদ এখানে বলছে যে সভ্যতা সংকটে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের জন্য চীন এবং মুসলিম সভ্যতা শত্রু হয়ে যাবে, এই জন্য আর কি এই অঞ্চলে এইরকম ইয়ে দেখা দেয়। তারপর হচ্ছে এখন বলছে যে বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের হচ্ছে এখন নিউ গ্রেড গেম শুরু হয়েছে এখানে, এই জন্য এখানে ভারসাম্য বের করতে হবে। তো কোনো সামরিক জোটে যাওয়া যাবে না, আর কৌশলগত নিরাপত্তা বজায় রাখতে হবে। তো বলছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন। তো এই যে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশ হচ্ছে ভারত থেকে রপ্তানি করে এরকম কত, ভারত থেকে আমদানি করে হচ্ছে 11.46 বিলিয়ন ডলার, 11.46 বিলিয়ন ডলার। আর রপ্তানি করে হচ্ছে জাস্ট 1.76 বিলিয়ন ডলার, তো খুবই কিন্তু কম। তারপরে আন্তঃনদী সংযোগ প্রকল্প, তো ওর ট্রানজিট সুবিধা 2016 সালে হচ্ছে বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছিল। তারপর আন্তর্জাতিক নদী পানি বন্টন 1972 সালে, যেটা আর কি রিভার জয়েন্ট জেএসসি কি যেন একটা জয়েন্ট রিভার কমিশন, ওটা গঠিত হয়েছিল। তারপর যে গঙ্গার পানি বন্টন চুক্তি হয়েছিল, কিন্তু তিস্তার পানি বন্টন চুক্তি এখনো হয়নি। তারপর সীমান্ত সম্পর্ক এখানে, তারপর হচ্ছে সীমান্ত হাট, এগুলো আর কি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়। আর বলছে যে যৌথ নদী কমিশন, আচ্ছা পানির প্রাপ্যতার জন্য এই কমিশনের ভূমিকা বলছে। তাহলে এখন এই যে আপনার ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 19 মার্চ 1972 সালে। এটাই হচ্ছে আপনার জয়েন্ট রিভার কমিশন বা জেআরসি নামে পরিচিত। তো এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে ন্যায্য পানি বন্টন,
তারপর বিভিন্ন পূর্বাভাস দেওয়া, তারপর হচ্ছে আপনার নদী শাসন, সেচ, উন্নয়ন সাধন করা, তারপর প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধ করা, তারপর বাংলাদেশ ভারতের আপনার সম্পর্ক মজুত করা। আর বলছে যে এই কমিশনের ভূমিকা কি, তথ্যপত্র বিনিময় করে, বিভিন্ন তথ্যপত্র বিনিময় করে। তারপর হচ্ছে পানি বন্টন নিয়ে সমঝোতা নীতিমালা প্রণয়ন করে। তারপর 1996 সালে পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা এরই প্রভাবে। তারপর কারিগরি ও প্রকৌশল উন্নয়ন করে দুজন মিলে। তারপর বিতর্ক ও বিরোধ নিরসনে কূটনৈতিক ভূমিকা পালন করতে পারে এটা। তারপর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা আর টেকসই পানি ব্যবস্থাপনা করতে পারে এটার দ্বারা। সফলতা কি, সফলতা হচ্ছে ওই যে 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছিল। তারপর বন্যার পূর্বাভাস এবং পানি সংক্রান্ত তথ্য আদান প্রদান করা যায়, যেটা বেশ ভূমিকা রাখছে এখন। তারপর দুই দেশের সম্পর্ক উন্নয়নের ভূমিকা রাখতে পারে। আর ব্যর্থতা কি, ব্যর্থতা হচ্ছে যে ঠিকমতো পানি বন্টন হচ্ছে না, তারপর হচ্ছে এগুলো শুকিয়ে যাচ্ছে, বাংলাদেশকে অন্যায্যভাবে ইয়ে করা হচ্ছে, এগুলো আর কি। তো বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়টি চিহ্নিত করুন। এখানে যে অবস্থানটা দিতে পারেন, অবস্থান কোথায়, তারপর আয়তন কোনটা, কত জনসংখ্যা, কত মিয়ানমার জনসংখ্যা হচ্ছে 5,13,00,000। আর ওদের হচ্ছে 1180 হচ্ছে মাথাপিছু আয়। আর হচ্ছে খনিজ সম্পদ নির্ভর। 1948 সালে স্বাধীনতা পাইছে। ওদের বৌদ্ধ ধর্ম আর সামরিক হচ্ছে 37। তারপর এদিকে কি আছে আপনার সম্পর্ক কি, যে রোহিঙ্গা সমস্যা নিয়ে সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে আপনার কত এখন পর্যন্ত কত আছে, 2016 সালের পরে 11,50,000 রোহিঙ্গা বাংলাদেশ জোরপূর্বক ফেলে দেয় মিয়ানমার। তারপর নিরাপত্তা সমস্যা আছে, যে আপনার ইয়াতে বর্ডারে এরকম চোরাচালান হয়, মাদক টাদক হয়, আবার এবার তো সীমান্ত নিয়ে সমস্যা আছে, যে মংডু নিয়ে সমস্যা আছে, তারপর হচ্ছে ঘুম সীমান্ত নিয়ে সমস্যা আছে। বাণিজ্য সমস্যা, দুই দেশের এরকম বাণিজ্যিক ভারসাম্য আর কি হয় না। রপ্তানি করে হচ্ছে 22.9 বাংলাদেশ, আর আমদানি করে হচ্ছে 47.2 মিলিয়ন। তো এটা আর কি একটু কম, বাংলাদেশ আর কি ভারসাম্য রক্ষা করতে হবে। তো রোহিঙ্গা ইস্যুকে আপনি জাতীয় নিরাপত্তা সংকট বা মানবতা সংকট হিসেবে চিহ্নিত করেন। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলছে। তাহলে এখন 2017 সালে রোহিঙ্গা কর্তৃক তারপর হচ্ছে 89 জন যে পুলিশ নিহত হয়েছিল, এরকম একটা গুজব ছিল আর কি, গুজব না সত্যি জানি না। তো সেটা যে ধরে আর কি রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়, এবং 13 লাখ রোহিঙ্গা এরকম আশ্রয় নেয় আর কি। তারপর এরকম 1978 সালে তাদের হচ্ছে ইয়ে করা হয়, নির্যাতন করা হয়। 82 সালে তাদের সম্ভবত ভোটাধিকার নিয়ে নেওয়া হয়, নাগরিকত্ব নিয়ে নেওয়া হয়। তো হচ্ছে এটা মানবতার সংকট, জাতীয় সংকট সবগুলি। কেন মানবতার সংকট? কারণ জাতিগত নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, শরণার্থী জীবন নিয়ে ঝুঁকি হচ্ছে, আন্তর্জাতিক সংহতি প্রয়োজন এখানে। আর জাতীয় নিরাপত্তা সংকট কারণ হচ্ছে সন্ত্রাসের চরমপন্থা আছে এখানে, তোর অস্ত্র মাদক চোরাচালান হচ্ছে, সামাজিক অস্থিরতা হচ্ছে, সীমান্ত গোলাগুলি অনুপ্রবেশ হচ্ছে, তো রাজনৈতিক চাপ, এগুলা। তো রোহিঙ্গা সংকটের মোকাবেলায় কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমাদের ইউসুফ সাহেব বলছেন। তো তিনি হচ্ছে কক্সবাজারে আয়োজিত স্টক হোল্ডার্স ডায়ালগে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ এরকম প্রত্যাবাসনের কথা বলছেন। তিনি বলছে যে হচ্ছে, এক নম্বর হচ্ছে যে রোহিঙ্গাদের দ্রুত আর নিরাপদ, মর্যাদামূলক, স্বেচ্ছামূলক, টেকসই প্রত্যাবর্তন করা। টেকসই প্রত্যাবর্তনের জন্য তাদের রোড ম্যাপ চাইছে, এক নম্বর। আর দুই নম্বর বলছে যে যারা আন্তর্জাতিক দাদা গোষ্ঠী আছে, এদের সহায়তা আর কি জরুরি। তারপর রোহিঙ্গাদের জন্য হচ্ছে সব ধরনের করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে, তাদের মৌলিক অধিকার রক্ষা করে তাদেরকে হচ্ছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নম্বরে বলছে যে হচ্ছে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং পুনর্মিলন, তারপর হচ্ছে প্রত্যাবাসন করতে হবে, উত্তেজনা হ্রাস করতে হবে, বিভিন্ন জাতিগোষ্ঠীর উত্তেজনা হ্রাস করতে হবে। আর 5 বলছে যে হচ্ছে মানব পাচার, তারপর হচ্ছে এখানে বলছে যে বিভিন্ন সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানব পাচার, তারপর হচ্ছে ছোট অস্ত্রের চোরাচালান, এগুলো হচ্ছে রোধ করতে হবে। তারপর জাতিগত নিধনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে, এবং হচ্ছে যারা মিয়ানমার আরাকান আর্মি, তারপর অন্যান্য সংঘাত, এদের ক্ষেত্রে হচ্ছে দৃঢ় অবস্থান নিতে হবে। তারপর আন্তর্জাতিক বিচার আদালত, আইসিজে, আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসি, এগুলোতে হচ্ছে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তো বলছে এই জন্য আরও কী করা যেতে পারে, সরল কূটনীতি করা যেতে পারে, তারপর সফট পাওয়ার প্রয়োগ করা যেতে পারে, তারপর ভৌগোলিক পুঁজি, এখানে হচ্ছে এরকম অন্য দেশকে কাজে লাগিয়ে এটা সমাধান করা যেতে পারে। তারপর কূটনৈতিক মূলধন, এখানে হচ্ছে বাংলাদেশের যে কূটনৈতিক যে পাওয়ার, এটাকে একটু ইউজ করা যেতে পারে। তারপর পুরনো মিত্রদের সক্রিয় অ্যানিমাল স্পিরিট অফ অ্যালাইস, তো এখানে হচ্ছে আমাদের যারা পুরনো মিত্র আছে তাদেরকে গৌরব হিসেবে কাজ করা যেতে পারে এখানে। সবকিছু বলতে ছোটো ছোটো ধাপে এরকম ইমিডিয়েট ইস্যু নিয়ে আলাপ করে পরে বড় বড় ধাপে আলোচনা করা যেতে পারে। আর গণতান্ত্রিক কূটনীতি এখানে ইউজ করা যেতে পারে। তারপর মিয়ানমারের বর্তমান সংকটের কারণ কি আর হুমকি আলোচনা করো, তাহলে হচ্ছে এই যে সামরিক শাসনের আধিপত্য, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে জাতিগত আপনার সংঘাত বৈষম্য,
তারপর গণতন্ত্রের দুর্বল প্রাতিষ্ঠানিকরণ এবং রাজনৈতিক দলের ঐক্যের অভাব। তারপর অর্থনৈতিক বৈষম্য সংকট, এই যে আপনার হচ্ছে তারা তাদের ইচ্ছা মতো প্রতিষ্ঠান দিয়ে দেশ চালাতে যায়, এজন্য অর্থনৈতিক সংকট দেখা যায়। তারপর আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থ, এখানে হচ্ছে চীনের প্রভাব আছে। তারপর হচ্ছে কিয়াকফিউ, যে আপনার হচ্ছে কিয়া উক কিউ কিয়া উক ফিউ, ঠিক আছে, কিয়া উক ফিউ বন্দর, এখানে হচ্ছে চায়নারা এটা করতে যায়, গ্যাস পাইপলাইন তৈরি করতে যায়। এটা হচ্ছে একটা বন্দর তৈরি করতে যায় এখানে। তো এই জন্য এখানে চীন সব দিক দিয়ে আর কি একটু এদিকে যান্ত্রিককে সাহায্য করে, ওদিকে যারা বিদ্রোহী গোষ্ঠী এদেরকে একটু সাহায্য করে। তো রাশিয়াও এখানে সাহায্য করে এবং জাতিসংঘের কোনো পদক্ষেপ নিলে সেখানে বাধা দেয়। তারপর আঞ্চলিক দেশগুলো একটু মাথা ঘামায় না, কারণ যেহেতু সীমানা এখানে জড়িত আছে, এই জন্য তারা তার বিরুদ্ধে তেমন কিছু কথা বলতে পারে না। তারপর আঞ্চলিক নিরাপত্তার হুমকি সমূহ এখানে কী আছে, এতে স্বর্ণটি সংকট আর বিপর্যয় হতে পারে। তারপর মাদক পাচার, তারপর হচ্ছে মাদক ও মানব পাচার বৃদ্ধি পেতে পারে। তারপর অস্ত্র চোরাচালান ও চোরাপথের উত্থান হতে পারে এখানে। সীমান্ত নিরাপত্তাহীনতা, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাধা পেতে পারে, আর ভূ রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে। তারপর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুক্ত হতে বাংলাদেশের ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই। এটা কেন নেই? কারণ হচ্ছে আপনার এই যে, তো চীন হচ্ছে দুইটা রাস্তা করছে, একটা হচ্ছে আপনার ওভারল্যান্ড সিল্ক রোড, যেটা হচ্ছে এখানে যে আপনার জিয়ান প্রদেশ থেকে শুরু করে এখানে এই যে আপনার হবে উরামাকি, বিশকেক, দুশানবে, তারপর তেহরান, ইস্তাম্বুল, রাশিয়া হয়ে এগুলো হচ্ছে নেদারল্যান্ড রটারডামে হচ্ছে পৌঁছাবে। এটা হচ্ছে ওভারল্যান্ড সিল্ক রোড। আর যেটা ম্যারিটাইম সিল্ক রোড, সেটা হচ্ছে আপনার সমুদ্রে যাবে। এখানে হচ্ছে ভেনিস থেকে শুরু হবে, ভেনিস থেকে শুরু হয়ে যে এথেন্স হবে, এথেন্স হয়ে নাইরোবিতে পৌঁছাবে, এরপর শ্রীলঙ্কা এদিক হয়ে আবার হচ্ছে আপনার ওই যে গুয়াংজু যে ইয়েতে সেখানে চলে যাবে। এই দুটো হচ্ছে তাদের প্ল্যান। তো সিক্রেটের 6টা করিডোর আছে। এটা হচ্ছে BCIM, তারপর হচ্ছে CPEC, তারপর হচ্ছে ইন্ডিয়া চায়না পেনিনসুলা, যাই হোক, ইউরেশিয়ান ইকোনমিক করিডোর, সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া ইকোনমিক করিডোর, চায়না রাশিয়া মঙ্গোলিয়া ইকোনমিক করিডোর। এর মধ্যে BCIM যেটা আছে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, এই করিডোরটা হচ্ছে কুনমিং থেকে মিয়ানমার হয়ে সিলেটের মাধ্যমে ঢাকা, যশোর ও কলকাতাকে সংযোগ করছে। চারটা দেশের মধ্যে BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার। আর বাংলাদেশকে ঋণে ফাঁদে পড়ার সম্ভাবনা, এটা হচ্ছে এটাকে বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, মানে অন্যকে ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে তাদের যে কোনো স্থাপনা দখল করা, সেটা হচ্ছে ডেট ট্র্যাপ স্ল্যাবরিটি। যেমন হচ্ছে আপনার হচ্ছে হাম্বানটোলা বন্দরটা চীনের অধীনে গেছে, 99 বছরের জন্য লিজ নিছে। তারপর যে চীন কিন্তু মন্টিনেগ্রোকেও একটা ঋণ দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ঋণটা নিয়ে যে কাজ করা হবে সেটার ফিজিবিলিটি অনেক কম। তো এই জন্য তারা হচ্ছে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসিতে পড়ে গেছে। তারপর এদিকে তবে বাংলাদেশের যে প্রকল্পগুলো, যেমন যদি আমি কথা বলি, যে পায়রা বন্দর, এখানে 19টি কম্পোনেন্টে বিভক্ত করা আছে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু ঋণটা নেওয়া হচ্ছে, যার কারণে একটা দেশের প্রতি কিন্তু কোনো দায়বদ্ধতা একটু কম আছে। তো এই জন্যই আর কি বাংলাদেশ এখান থেকে চাপে পড়ার সম্ভাবনা অনেক কম। আর IMF-এর মতে, IMF-এর মতে একটা দেশের যদি GDP-র 40% ঋণ থাকে, তখন সেটা সমস্যা হয়, সে তখন এরকম ডেট ট্র্যাপের ডিপ্লোমেসিতে পড়তে পারে। কিন্তু বাংলাদেশে জাস্ট এরকম 14% আছে, আর শ্রীলঙ্কা ছিল 400%, এই জন্য তাদের সমস্যা হয়েছিল। আর দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তার হুমকির সময় ব্যাখ্যা করুন। এই অঞ্চলে শান্তি প্রথায় আপনার সুপারিশ কী? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে হুমকি কী আছে, সন্ত্রাস আর সশস্ত্র জঙ্গিবাদ আছে, এটা হচ্ছে এপি সেন্টার আর কি। তারপর দক্ষিণ এশিয়া চীনের আধিপত্য বিস্তারের চেষ্টা, তারপর রোহিঙ্গা সমস্যা আছে এখানে, তারপর এখানে আছে সীমান্ত হত্যা ইস্যু আছে, তারপর অভিন্ন পানির হিস্সাকেন্দ্রিক দ্বন্দ্ব আছে, ভারত পাকিস্তানের, বাংলাদেশ চীনের, বাংলাদেশ ভারতের, তো চীন ভারতের, এগুলো বিভিন্ন সমস্যা আছে। আর শান্তি প্রতিষ্ঠার জন্য এরকম একটা সবাইকে করতে হবে, সংখ্যাগুরু বানা যাবে না, সবাইকে মানুষ হিসেবে ভাবতে হবে। তারপর হচ্ছে এরকম দেশসমূহের মধ্যে পারস্পরিক আস্থা দরকার। তারপর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান রমণীয় হতে হবে। তারপর রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। তারপর হচ্ছে মিয়ানমারের সেনা অভ্যুত্থানে চীন এবং ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারপর এদিকে আছে আপনার চীনের সাথে ভারতের সীমান্ত সমাধানের স্থায়ী চুক্তি তা মেনে চলতে হবে। তারপর বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে দেশগুলোকে রাজনৈতিক বাস্তবতায় নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, সার্কভুক্ত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করেন। তো এখানে হচ্ছে কী কী হতে পারে, যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেতে পারে, অর্থনৈতিক ক্ষতি ও দারিদ্র্য বৃদ্ধি, তারপর হিমবাহ গলে যাওয়া, পানির প্রবাহে পরিবর্তন, তারপর হচ্ছে কৃষি ও খাদ্য নিরাপত্তার হুমকি, তারপর জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, জলবায়ু অভিবাসন ও বাস্তুচ্যুতি হচ্ছে, জীববৈচিত্র্য পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এখানে হচ্ছে বলছে যে 2025 সালে পরবর্তী চ্যালেঞ্জ কী কী হতে পারে।
তো এখানে চ্যালেঞ্জ হচ্ছে কি যে উচ্চ মূল্যস্ফীতি, এখানে 8.5 হচ্ছে মূল্যস্ফীতি এখন। তারপর বৃহৎ শক্তিগুলোর সাথে ভারসাম্য রক্ষা করতে হবে। তো রাজনৈতিক অস্থিরতা ও বৈধতা সংকট একটা সমস্যা। তো অর্থনৈতিক ঝুঁকি, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন, জলবায়ু ও পরিবেশগত চাপে কূটনীতি। তারপর হচ্ছে কী কী কৌশল গ্রহণ করতে হবে, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা, এটা হচ্ছে আলোচনা করে বাণিজ্য ভারসাম্য রক্ষা করতে হবে। তারপর যোগাযোগ অবকাঠামো উন্নয়ন করতে হবে, পানি বিরোধ নিরসন করতে হবে, তথ্য বিভ্রান্তি মোকাবেলা রাস্তা গড়ে তোলা, নিরাপত্তা ও শরণার্থী ইস্যুতে সহযোগিতা। জনকূটনীতি কি, এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কেন দরকার? জনকূটনীতি বলতে বোঝায় যে একটা দেশের কূটনৈতিক কৌশল, যার মাধ্যমে সরকার, বিদেশে জনগণ, তারপর সুশীল সমাজ, এদের যে একটা সাথে সরাসরি একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। যেমন এই যে বাংলাদেশের সেনাবাহিনী যে শান্তি মিশনে যায়, এতে ওই এলাকার মানুষের কিন্তু জনসমর্থন একটা আদায় করতে পারে, এটাই হচ্ছে একটা জনকূটনীতি উদাহরণ হতে পারে। তারপর রোহিঙ্গা সংকটে যে বাংলাদেশ এরকম আশ্রয় দিল, এটা একটা জনকূটনীতি। তারপর জলবায়ু ইস্যুতে নেতৃত্ব দিতে পারে। তারপর সংস্কৃতি ও ভাষা প্রচার করতে পারে অন্য দেশে। তারপর শিক্ষা ও যুব বিনিময় কর্মসূচি, অন্য দেশের ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিতে পারে। তারপর ডিজিটাল নিয়ে অনলাইন কূটনীতি করতে পারে, অনলাইনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। তারপর প্রবাসী ও বাংলাদেশের সম্পৃক্তকরণ, তারপর কি প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে এরকম জন কূটনীতিক হিসেবে যারা কাজ করতে পারে প্রবাসী নাগরিকরা। তার বলছে অর্থনৈতিক কূটনীতি বলতে কী বোঝায়? তো এটা হচ্ছে কি যে কোনো দেশের অর্থনৈতিক স্বার্থ, তারপর হচ্ছে উন্নয়ন সহায়তা, তারপর হচ্ছে ইত্যাদি রক্ষার জন্য, উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা, এটা হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। তো এই লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য, তারপর বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রবাসী কল্যাণ আর রেমিটেন্স, তারপর বড় অর্থনৈতিক অংশীদারের সঙ্গে সম্পর্ক, তারপর আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি। তো বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির প্রধান চ্যালেঞ্জ কি? এটা হচ্ছে এলডিসি উত্তরণ যে চ্যালেঞ্জ, তারপর রপ্তানিতে একক খাতে অতিরিক্ত নির্ভরতা, তারপর বিনিয়োগ পরবর্তী পরিবেশের ঘাটতি, বাজার বৈচিত্র্যের সীমাবদ্ধতা, বৈশ্বিক প্রতিযোগিতা, টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদন চাহিদা, তারপর প্রযুক্তি ও উদ্ভাবনের সীমাবদ্ধতা। আর এই পদক্ষেপ কী কী নিয়েছে সরকার? রপ্তানি বাজার বহুমুখীকরণ, তারপর বিনিয়োগে আকর্ষণ উদ্যোগ, তারপর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, প্রবাসী কল্যাণ ও রেমিটেন্স ব্যবস্থাপনা, বাণিজ্য মিশন ও দূতাবাস সক্রিয়করণ, বাণিজ্য সুবিধা সংরক্ষণ ও নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন প্রকল্প, বহুজাতিক কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব। তো বিশ্বায়নের ফলে কীভাবে উপকৃত হতে পারে? তো দেখেন যে হচ্ছে এরকম বিশ্বায়নের সুফল কী কী? অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস হয়। তারপর হচ্ছে আপনার বাণিজ্য বৃদ্ধি ও বাজারে প্রবেশাধিকার বাড়ে। প্রযুক্তি স্থানান্তর ও উদ্ভাবন হয়। কর্মসংস্থান সৃষ্টি হয়। তারপর মানব সম্পদ উন্নয়ন হয়। তারপর সাংস্কৃতিক বিনিময় হয়। চ্যালেঞ্জ কী কী? চ্যালেঞ্জ হচ্ছে আপনার ওই যে উন্মুক্ত বাণিজ্য নীতি ও আঞ্চলিক সংহতি, এটার মাধ্যমে হচ্ছে কিন্তু অনেক দেশ ছোটো ছোটো শিল্পগুলো ইহা হতে পারে। আর বিদেশি বাণিজ্য, আচ্ছা এখানে কী বলছে? আচ্ছা বলছে মানব সম্পদ উন্নয়ন নীতি আর পরস্পরিক কৌশল কী কী আর কি। সেখানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারে। তারপর অবকাঠামোতে বিনিয়োগ করতে পারে, মানব সম্পদ উন্নয়ন করতে পারে, প্রযুক্তি ব্যবহারে উদ্ভাবন করতে পারে, তারপর টেকসই উন্নয়ন ও সবুজ বিনিয়োগ করতে পারে। তো কোস্টারিকার পরিবেশ সংরক্ষণের উদ্যোগে দেশের জিডিপির 8% এনে দিয়েছে। ইকোট্যুরিজম খাত থেকে কীভাবে করতে পারে টেকসই উন্নয়ন। তারপর কূটনৈতিক সম্পৃক্ততা, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সক্রিয়তা, যেমন G20, WTO এগুলো যুক্ত করতে পারে। তারপর বেসরকারি অংশীদারিত্ব, এগুলোতে হচ্ছে আপনার যৌথ থেকে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারে। তো বহুমতিক আন্তর্জাতিক অংশীদারিত্ব, এখানে হচ্ছে আপনার একটি দেশের সঙ্গে নির্ভরশীলতা কমতে পারে, অন্যান্য দেশের সাথে সহযোগিতা করতে পারে। তারপর ন্যায্য বাণিজ্যের পক্ষে অবস্থান, এখানে হচ্ছে আপনার ইথিওপিয়ার কবিচাষীরা ফেয়ার ট্রেড আন্দোলনের মাধ্যমে লাভজনক হচ্ছে। তো এরকম বিভিন্ন ব্যবস্থা নিতে পারে, তাহলে আর কি পররাষ্ট্রনীতি কৌশল এরকম হওয়া দরকার আর কি।